কলকাতায় আমার দুঃসম্পর্কের কাজিনরা থাকে, ও আপাতত ওখানেই থাকবে। মাস দুয়েক পর আমি গিয়ে নতুন ফ্ল্যাট নিব, আর ওখানেই শিফট করে দিব তাবাছুমকে। শব্দের কথা শুনে রোচিও চমকে তাকালো শব্দের পানে। সে ভেবেইনি শব্দ তাকে সাহায্য করবে। সে তো আশাই ছেড়ে দিয়েছিল। তা তো উচ্ছ্বাসের কাছে ফিরে যেতে হবে ভেবেই দম বন্ধ হয়ে আসছিল। এখন মনে হচ্ছে আটকানোর দমটা ছাড়তে পারল। সাইফও কিছুটা চমকালো মনে হলো। তা বুঝে শব্দ হাসল। তারপর বলল, আমি অনেক ভেবেছি সাইফ সাহেব, এটা ছাড়া আর কোনো কিছু করার নেই। আশা করি আপনি আমায় সাহায্য করবেন। সাইফ হাসার চেষ্টা করে বলল, নিশ্চয়ই, পাসপোর্ট আর ভিসা হলেই হবে। আমার তো আছে রচ্ছির আর ঋণ তাহার জন্য। সেটা আমি ম্যানেজ করব। 1 মাসের মতো লাগবে, ততদিন সব ঠিক হয়ে যাবে। আপনি যা ভালো বোঝেন। এখানে রচ্ছির ভূমিকা কিছুটা নীরব দর্শকের মতোই। তাদের কথাবার্তা শেষ হওয়ার পর সাইফ বাসা থেকে বিদায় নেয়, আর শব্দ নিজের রুমে চলে যায়। রচ্ছি উঠে মিলি খালাকে ডেকে রিন্তিহাকে নিজের কাছে নিয়ে ঘরে চলে যায়। দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেল, আর শব্দের চেনা জানা লোক থাকাতে ভিসা ও পাসপোর্ট হাতে পেতে তেমন কাঠখাড় পোড়াতে হয়নি। এই মাসটা রচ্ছির কাছে আতঙ্ক ছাড়া আর কিছুই মনে আসেনি। তার কাছে মনে হচ্ছিল এই বুঝি উচ্ছ্বাস এলো, ঊর্জাকে তার থেকে নিয়ে যাচ্ছে। এসব চিন্তা করে রচ্ছির ঘুম উড়ে গিয়েছিল। আজকে রচ্ছির ফ্লাইট। রচ্ছি উঠে শব্দের রুমের কাছে যায়। শব্দ ফোনে কারোর সাথে কথা বলছে। কথা বলার ধরন দেখে মনে হচ্ছে কোনো সিরিয়াস জিনিস নিয়ে কথা হচ্ছে। তাই রচ্ছি আর শব্দকে না ডেকে রুমে চলে এসে রিন্তিহাকে নিয়ে সাইফের অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ বাদে সাইফ এলো। সাইফের বিয়ে ঠিক হয়েছে। বেচারা বহুত প্রেশার এসব ভেবেই রচ্ছি হাসলো। যাক, লোকটা নিজের জীবন গুছিয়ে তো নিচ্ছে। সাইফ এসে রিন্তিহাকে কোলে তুলে নিল। তারপর সব নিয়েছে কিনা জিজ্ঞেস করলো। সুবিধা অসুবিধা সব জিজ্ঞেস করে নিচে নেমে এলো। তারপরও শব্দের দেখা নেই। রচ্ছি বুঝলো না তাকে বিদায় দেওয়া থেকে ফোনে কি এমন গুরুত্বপূর্ণ কাজ পড়লো যে সে এখনো নিচেই নামতে পারলো না। একটু পরেই শব্দ নিচে নামতেই কলিং বেল বেজে উঠল। রচ্ছি সবার মুখের দিকে তাকিয়ে হাসে। মুখ গেট খুলতেই দরজা ওপাশের ব্যক্তিকে দেখে মুখটা রক্তশূন্য দেখালো। ভয়াত্মক ছাপ ভেসে উঠল তার চেহারায়। ভয়াত্মক কণ্ঠে বলল, আপনি? আর কিছু বলতে পারল না। একটা ভয়ঙ্কর থাপ্পড় পড়ল রচ্ছির গালে। রচ্ছি কিছুটা ছিটকে দূরের মেঝেতে পড়ে। ঘরের সবাই চমকে দরজার দিকে তাকালো। দরজায় দাঁড়ানো ব্যক্তিও বাড়ির ভেতর প্রবেশ করলো। এসেই রচ্ছির চুলগুলো মুঠোয় নিয়ে জোরে টেনে নিজের মুখের কাছে নিল। হ্যাঁ, ঠিক এই ভয়ঙ্কর চেহারার মানুষটা থেকে রচ্ছি পালিয়েছে। এই ভয়ঙ্কর মানুষের রাগ, সন্দেহ, অতিরিক্ত ভালোবাসা, এসব কারণে রচ্ছি এতদিন পালিয়েছিল। কিন্তু আর পারল না, ধরা পড়েই গেল। রচ্ছির ঠোঁটের কোণা কেটে ওখান থেকে রক্ত গড়িয়ে পড়ল। কিন্তু আজকে আর মায়া লাগলো না অপর পাশে সেই ব্যক্তির। শব্দের মুখটা স্বাভাবিক লাগলো সাইফের কাছে। রিন্তিয়াকে মিলি খালার কোলে দিয়ে সাইফ বলে ওঠে, কে আপনি? আর ওকে মারছেন কেন? ছাড়ুন ওকে। এইটা বলেই এগোতে নিলে শব্দ সাইফের হাত ধরে। সাইফ প্রশ্নবোধক চাহনি নিয়ে শব্দের দিকে তাকালেই শব্দ মাথা নাড়িয়ে না বোঝায়। সাইফের আর বুঝতে সময় লাগে না সেই ব্যক্তিকে। সে শুধু বিড়বিড় করে বলে, উচ্ছ্বাস। সাইফের কথা শুনে সাইফের দিকে তাকালো উচ্ছ্বাস। সাইফকে দেখে রক্ত মনে হলো আরো ছলকে উঠল। উচ্ছ্বাস আবারও রোদসির দিকে তাকালো। রোদসি উচ্ছ্বাসের দিকে তাকিয়ে আছে। উচ্ছ্বাস রোদসিকে ছেড়ে সাইফের দিকে এগোতে নিলেই রোদসি উচ্ছ্বাসের হাত টেনে ধরতেই উচ্ছ্বাস রোদসির দিকে তাকায়। রোদসি শ্বাস আটকে বলে, ওনাকে কিছু বলবেন না। ওনার এসবের সাথে কোনো সম্পর্ক নেই। যা বলার বা করার আমাকে বলুন। কথা শেষ হওয়ার সাথে সাথেই আরো একটা থাপ্পড় পড়ল রোদসির গালে। রোদসি বাকরুদ্ধ। উচ্ছ্বাস এসে আবারও রোদসির চুল টেনে ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, ওর সাথে তোর সম্পর্ক নেই তাই না? তাহলে হসপিটাল, তোর অপারেশন, সব জায়গায় এই লোকের সিগনেচার কেন? বল, এই বল তো কিসের কমতি রেখেছি তোর? এত ভালোবাসলাম, তাও শেষে তুই কি করলি? তুই পালালি, সাথে আমার অংশকে তোর মাঝে এলো। তুই ধারণ তা করছিস ঠিকই, কিন্তু আমি বাবা হয়ে সেই খবর পাওয়ার যোগ্যতা রাখলাম না। তুই সেই খবরটাও আমাকে দিলি না। ফাদারহুডের সব থেকে বেস্ট টাইমটাই তুই আমার থেকে কেড়ে নিলি কেন? বল, ভুলটা কোথায় আমার? বল, চুপ করে আছিস কেন? জবাব দে, এখন উত্তর দে, কি হলো? উচ্ছ্বাস কথাগুলো এক প্রকারে চেঁচিয়ে বলে রোদসিকে আবারও ছুঁড়ে ফেলল মেঝেতে।
ওখানে বসে থেকে রোচিও ঠিক একইভাবে গালে হাত রেখে কিছুটা জোরালো কণ্ঠে বলে উঠল, আমার সাথে কি করছেন আপনি? আপনার যখন যা মনে চেয়েছে তাই করেছেন। ভালোবাসলে বিশ্বাস থাকার দরকার, আর আপনি আমাকে বিশ্বাস করতেই পারছেন না। আর ভালোবাসা, আমি আসলে আপনার ভালোবাসা না, আপনার ক্ষণিকের মোহ জেদ। আপনি আমাকে পেতে তপস্যা করেননি, করেছেন ছলনা। এই কি ছিল আপনার ভাগ্যে? কই, আমি তো আপনাকে মেনেই নিয়েছিলাম। তবুও কেন এত ইনসিকিউরিটি, অবিশ্বাস, সন্দেহ? ওদের চেঁচামেচিতে রিন্তি হাত জেগে কান্না করে দিল। ওর কান্নার শব্দ ভেসে আসতে সবার টনক নড়ল। রোচি উঠতেই যাবে তার আগেই উচ্ছ্বাস গিয়ে মেয়েকে কোলে নেয়। মেয়েকে দেখে উচ্ছ্বাস কেমন শান্ত হয়ে এলো। মেয়ের গালে সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে তুলল। মেয়েও উচ্ছ্বাসের কোলে গিয়ে কেমন শান্ত বাচ্চার মতন চুপ হয়ে শরীরের সাথে লেপ্টে গেল। এখানে সাহিব, শব্দ, মিলিকারা সবাই নীরব দর্শক। রোচি উঠে বাবুর কাছে আসতে নিলেই উচ্ছ্বাস বলে ওঠে, তুই মেয়ের আশেপাশেও আসবি না। তোর জন্য আমি আমার বাবা হবার সর্বশ্রেষ্ঠ মুহূর্তের অনুভব করতে পারিনি। শুধুমাত্র তোর কারণে কোথায় কোথায় না খুঁজেছি তোকে, আর তুই এত কিছু লুকিয়ে এখন এ দেশ থেকেই পালাবি। থ্যাঙ্কস টু শব্দ, যে আমাকে বলল আমার মেয়ে আর বউ এখানে। ও হ্যাঁ, তুই তো আমার থেকে মুক্তি চেয়েছিস, তাই তো এত লুকোচুরি, তাই না? আচ্ছা যা, দিয়ে দিলাম মুক্তি, তোর যেখানে ইচ্ছে চলে যা, কিন্তু তুই আর মেয়ে পাবি না। এখন দু চোখ যেদিকে যায় তুই চলে যা। উচ্ছ্বাসের এত কথা শুনে মনে হলো রোচির দুনিয়া থমকে গেল। মেয়ে ছাড়া সে থাকবে কি করে? রোচি এবার শব্দের দিকে তাকালো। শব্দ কিভাবে পারল? শব্দ বোধহয় রোচির মনের কথা বুঝলো, তাই বলল, উচ্ছ্বাস, মাথা ঠান্ডা কর, আমরা বসি, কথা বলি, প্লিজ এদিকে আয়, বস। উচ্ছ্বাস গিয়ে সোফায় বসে পড়ে। শব্দ আর সাইপও গিয়ে বসে অপর পাশে। রোচি কোনো মতে উঠে এসে দাঁড়ায়। শব্দ রোচির মুখের দিকে তাকিয়ে পাশের সোফায় বসতে ইশারা করে, তাই রোচিও আস্তে গিয়ে বসে পড়ে। তারপর শব্দ মুখ খোলে, ভেবেছিলাম বলবো না, কিন্তু এত বড় একটা অন্যায় আমার দ্বারা হচ্ছিল না। গিল্টি ফিল হচ্ছিল, বারবার মনে হচ্ছিল আমি উচ্ছ্বাসকে ঠকাচ্ছি। ওর তো হক আছে ওর মেয়েকে আদর করার, তাকে নিয়ে শান্তিতে থাকার। আর উচ্ছ্বাস এখন পুরোপুরি সুস্থ হয়েছে কিনা জানি না, তবে সে নিয়মিত কাউন্সেলিং করেছে। আর তোর সেই ভয় মেয়েকে কিছু করে ফেলবে। তুই একবার উচ্ছ্বাসের মুখের দিকে তাকা, ওকে দেখে মনে হয় ও ওর নিজের অংশকে কখনো কষ্ট দিবে? যে মানুষটা খবর পাওয়ার পর থেকেই এত ছটফটি করছে নিজের বাবুকে দেখার জন্য, কোলে নেওয়ার জন্য, আদর করার জন্য, তা আমি নিজের চোখে দেখেছি। সেখানে উচ্ছ্বাস ওর মেয়ে থেকে বঞ্চিত থাক, তা আমি পারবো না। তাই আমি বলে দিয়েছি এবং বাসায় আসতে বলেছি। রোচি বাকরুদ্ধের মতো শুধু শব্দের দিকে তাকিয়ে রইল। অপরদিকে উচ্ছ্বাস স্বাভাবিক। তাকে দেখে মনে হচ্ছে সে এসব সবই জানত, কিন্তু রোচি ঠিক উল্টো। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে শব্দ এত সাহায্য করে শেষে সেভাবে চাল বদলিয়ে দেবে। শব্দ আবারও বলল, উচ্ছ্বাস দেখ ভাই, তাওছমের কথায় কিছু মনে করিস না, ওর মাথা ঠিক নেই, ও ট্রমাতে আছে। তাই প্লিজ এভাবে রাগারাগি না করে তোরা ঠান্ডা মাথায় এই ব্যাপারটা ক্লিয়ার কর। তাও প্লিজ একজন আর একজনকে ছেড়ে দেওয়ার কথা ভাবিস না, ও যাকে নিয়ে ভাব, প্লিজ ভাই আমার। উচ্ছ্বাস মাথা নাড়ল যে সে বিষয়টা ভেবে দেখবে। শব্দ হাঁপ ছাড়ল। সাইফা উঠে দাঁড়ালো। তার এখানে আর কাজ নেই, তাই সাইফ আলতো হেসে উচ্ছ্বাসকে উদ্দেশ্য করে বলে উঠল, কোথা থেকে শুরু করব আমি কিছুই বুঝতে পারছি না। আমি জানি আপনার সাথে যা ঘটেছে তা খুবই খারাপ হয়েছে, তবু আমরা মানুষ, ভালো খারাপ নিয়েই আমরা। কোনো মানুষের ভুলের ঊর্ধ্বে নয়। তাবাচ্ছুম ভুল করেছে, সেই শাস্তি তাবাচ্ছুম বা রিন্তাহাকে দেবেন না। ওরা সুন্দর একটা পরিবার ডিজার্ভ করে। আর আমার সাথে দেখে আপনি স্বামী হিসেবে খারাপ লাগলে তা স্বাভাবিক, তাই তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। সব ভুলে আশা করব আপনি তাবাচ্ছুমকে নিয়ে সুখে থাকবেন। আমার যেতে হবে, এখানে আর আমার কোনো কাজ নেই। ভালো থাকবেন আপনারা। আর হ্যাঁ, সামনের মাসে আমার বিয়ে, আপনারা অবশ্যই আসবেন। সাইফ বিদায় নিয়ে চলে যেতে শব্দ উঠে নিজের ঘরের দিকে চলে গেল। এখন এদের একটু ব্যক্তিগত সময় দেওয়া উচিত। রোচি উচ্ছ্বাসের দিকে তাকালো, কিন্তু উচ্ছ্বাস রোচির দিকে ফিরেও তাকালো না। সে তার মেয়েকে নিয়ে ব্যস্ত। রোচির কেমন দম বন্ধ এলো। নিজের কাছে নিজে অপরাধী হয়ে গেল। রোচি উচ্ছ্বাসের মুখে এক প্রকার অবজ্ঞা দেখতে পেল। রোচির কাছে সেটা চরম কষ্টদায়ক। আমরা যাদের চোখে সবসময় সমুদ্রের মতো স্বচ্ছ ভালোবাসা দেখি, তার চোখে নিজের জন্য অবজ্ঞা বা বিতৃষ্ণা দেখি, তা আমরা কখনোই মানতে পারি না।
রোদসি বিনা বাক্যে উঠে উচ্ছ্বাসের কাছে আসলো। উচ্ছ্বাস বুঝলো রোদসি এসেছে, তবে ইচ্ছে হলো তার সেই মুখের দিকে তাকাতে। এত ভালোবাসার পরও এমনটা রোদসি কিভাবে করলো তা চিন্তা করলে মাথায় রক্ত উঠে যায়। তবুও নিজেকে শান্ত রেখে বাবুকে নিয়ে ব্যস্ত থাকে উচ্ছ্বাস। রোদসি দেখলো উচ্ছ্বাস কোনো প্রতিক্রিয়া করছে না, তাই সেও সাহস পেল না কিছু বলার। তারই লাগেজ একটা তুলে নিজের রুমে চলে আসে। রোদসি যেতেই উচ্ছ্বাস মুখ তুলে তাকিয়ে তার যাওয়া দেখে। রোদসি রুমে এসে লাগেজ থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। এই ভেবে একটু শাওয়ার নিলে বোধহয় শান্তি লাগবে। রোদসি গোসল নিয়ে বেরিয়ে এসে দেখে উচ্ছ্বাস বাবুকে নিয়ে বিছানায় বসে আছে। রোদসি মনে মনে কিছুটা চমকালো। তারপর কাছে আসতেই উচ্ছ্বাস বলে ওঠে, বাবু মাত্রই ঘুম থেকে উঠেছে, কাঁদছে, ওকে ফিডিং করাও। এটুকু বলে উচ্ছ্বাস উঠে বারান্দায় চলে যায়। আর রোদসি অবাক হয়ে তাকায়। তখনকার উচ্ছ্বাসের সাথে এখনকার উচ্ছ্বাসের কোনো মিল নেই। যেমনটা একটা পয়সার এপিটোপিট, ঠিক তেমনই তখন আগুনের লাভা আর এখন ভীষণ ঠান্ডা পানির স্রোত। রোদসি আর কিছু না ভেবে রিন্তিহাকে কোলে তুলে নেয় ফিটিং করানোর উদ্দেশ্যে, কিন্তু তার চোখ এখনো বারান্দায় দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। লোকটা কতটা বদলে গেছে, আগের মতো না আর পাগলাটে লাগছে না। আচ্ছা, রোদসি কি তার সমস্ত জীবন সব থেকে বড় ভুল করেছে উচ্ছ্বাসকে এভাবে রেখে এসে? নিজের ভিতর হাতড়েও উত্তর খুঁজে পেল না। আসলেই মানুষের জীবন সবসময় এক থাকে না। এতদিন যার থেকে পালানোর জন্য রোদসি মরিয়া হয়ে উঠেছিল, আর আজকে তাকে দেখে, তার চোখে নিজের প্রতি বৃতৃষ্ণা অবজ্ঞা দেখে তা নিতে পারছে না রোদসি। ভিতর থেকে মনে হচ্ছে কেউ গলা টিপে মেরে ফেলেছে। রোদসি চোখ বন্ধ করে একটা বড় শ্বাস টানল, সাথেই গড়িয়ে পড়ল চোখের বিন্দু জলরাশি। আর তা উচ্ছ্বাস দেখল বারান্দায় দাঁড়িয়ে। তারপর চোখ সরিয়ে আবারও বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। আসলেই জীবনটা বড়ই জটিল। রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রোদসি আর উচ্ছ্বাস রুমে চলে আসে। রুমে এসে রোদসি বিছানায় বসে আর উচ্ছ্বাস বারান্দায় চলে যায়। কিছুক্ষণ পর শব্দ এসে দরজায় নক করতেই রোদসি দরজার দিকে তাকায়। তারপর চোখ ঘুরিয়ে বারান্দায় তাকায়। উচ্ছ্বাস রুমে দেখছিল, তাই সে এসে দরজা খুলে দিতেই শব্দ রুমে এসে বসে। তারপর দুজনের মুখ পরোক্ষ করে বলে বসতে উচ্ছ্বাসের ইচ্ছে না থাকা সত্ত্বেও বসে। শব্দ কিছুক্ষণ পর মুখ খোলে। তাবাচ্ছুম, রোদসি শব্দের দিকে তাকায়। শব্দ বোঝানোর ভঙ্গিতে বলে, আমি জানি তুই আমাকে খারাপ আর স্বার্থপর ভাবছিস। আমি এত আয়োজন করেও শেষে ওকে বলে দিয়েছি তাই। কিন্তু তুই একবার ভাব, এই কাজটা করলে আমার অনেক গিল্টি ফিল হতো। আমি নিজের বিবেকের কাছে দিন দিন মরে যেতাম। আমি এতিম বলতে পারিস, মা বাবার আদর কখনোই পাইনি। আর যা পেয়েছি তা হয়তো ভুলেও গিয়েছি। তাই রিন্তিহাকে তার বাবার কাছ থেকে দূরে আমি পাঠাবো, এ কাজ ভাবতেই কেমন লাগছিল। এগুলো আমাদের হচ্ছিল না। এটুকু বলেই থামে শব্দ। তারপর উচ্ছ্বাসের মুখের দিকে তাকালো। উচ্ছ্বাস ঊর্জার দিকে তাকিয়েছে, তাই চোখ সরিয়ে আবারও রোদসির পানে তাকিয়ে বলতে শুরু করে, আমার জানা মতে তোর শাশুড়ি উচ্ছ্বাস জন্ম হওয়ার পরই মারা গেছে। ওর জীবনেও আদর ভালোবাসা অনেক কমতি আছে। আবার অনেক কিছু আছে যা আমরা দেখি তা সত্যি নয়। অনেকবার বোঝাতে যেতে পারিনি, যদি তুই আমাকে ভুল বুঝিস তাই। এখন যেহেতু তোরা সামনে আছিস তাই এখানেই ক্লিয়ার করছি সব। উচ্ছ্বাস মা বাবার ভালোবাসা পায়নি, হোস্টেলে থেকে বড় হয়েছে, তাও নিজের মতো করে। ও তোকে ভালোবাসে, আর ও যে সমস্যাটা আছে তার জন্য নিয়মিত ডক্টর দেখিয়েছে। তুই আর রাগ করে থাকিস না, সব মিটমাট করে নে। তারপর উচ্ছ্বাসের দিকে তাকিয়ে বলে, তোর কোথায় সমস্যা আশা করি তুই বুঝেছিস। তোর অতিরিক্ত পজিটিভনেস, অ্যাঙ্গার ইস্যু, ইনসিকিউর ফিল করা, এইসব করা আসলে উচিত নয়। আশা করব পরের বার থেকে এগুলো সামলে চলবি। এখন তোদের মেয়ে আছে, আর যাই করিস নিজের মতো মেয়েটাকে অবহেলা করিস না। তুই যে আদরটা পাসনি, এখন সেই আদর থেকে ঊর্জাকে বঞ্চিত করবি না। মানুষের জীবনে ভুল ত্রুটি হতেই থাকবে, আমরা যে কেউ ভুলের ঊর্ধ্বে নেই। তোর এসব কর্মের কারণে তাবাচ্ছুম ভয় পেয়ে পালিয়েছে, তাই এগুলো ছাড়। তাই আশা করি যা করবি ঠান্ডা মাথায় রেখে করবি। দুজনেই তোদের ঝামেলাটা মিটিয়ে নে। সংসার জীবন মানে মেনে এবং মানিয়ে চলা, বুঝেছিস? আর তাবাচ্ছুমকে হাজার হলেও আমি বোনের মতো আগলে রেখেছিলাম, বোনের জায়গা দিয়েছি। ওর কষ্ট আমি সহ্য করতে পারবো না, যদিও আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। আর তোর এসব ইস্যু কমাতে না পারলে আমি আমার বোনকে নিয়ে লিগ্যালভাবে কোথাও চলে যাব, কিন্তু খোঁজও পাবি না। এখন কি করবি ভেবে দেখ। আমি গেলাম। এটুকু বলে শব্দ উঠে রুম থেকে চলে যায়। আর উচ্ছ্বাসও শব্দের পিছন পিছন এসে দরজা লাগিয়ে দিয়ে রোদসির দিকে তাকায়। তারপর কিছু না বলে বিছানায় এসে ঊর্জাকে বুকে নিয়ে শুয়ে পড়ে। আর রোদসি বোকার মতন তাকিয়ে থাকে।